অন্তর্বর্তী সরকারের 10 মাসে নানা নাটক ও নাটকের প্লটের ধারাবাহিকতায় এখন চলছে জাতীয় ঐকমত্যের মঞ্চায়ন ও দৃশ্যায়ন। গত 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত বিএনপি, জামাত, এনসিপি সহ 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করেছে ঐকমত্য কমিশন। বলাই বাহুল্য, এবারের আলোচনাতে যোগ দেয়া বেশিরভাগ দলই নির্বাচন কমিশনে নিবন্ধনহীন। আবার নিবন্ধিত দলের বেশিরভাগও বলতে গেলে নাম সর্বস্ব। একমাত্র বিএনপি ও জামাতের রয়েছে বড় ভোট ব্যাংক। প্রথম পর্যায়ের আলোচনায় অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে দাবি করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। আর যেগুলোতে ঐকমত্য হয়নি সেসব নিয়ে 2রা জুন দ্বিতীয় পর্যায়ের আলোচনার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরের দিন বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এবারের আলোচনায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের সুপারিশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। তাদের সঙ্গে আছে সমমনা দলগুলোর 12 দলীয় জোট। অন্যদিকে স্বাভাবিক চিত্র হিসেবে এনসিসির পক্ষে অবস্থান নিয়েছে এনসিপি, জামাত সহ সরকার সমর্থক বিভিন্ন দল। নাম সর্বস্ব দলের সংখ্যার ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ দাবি করেছেন, এনসিসি গঠনে অধিকাংশ রাজনৈতিক দল সম্মতি দিয়েছে। দর্শক, কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে গিয়ে দাবি করেছিলেন দেশের কেবল একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। ঠিক একই কৌশল প্রয়োগ করছেন ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে 18 জুন তিনি দাবি করেন কয়েকটি দলের ভিন্নমত রয়েছে এনসিসি নিয়ে। তিনি দাবি করেছেন রাজনৈতিক দলগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক কাঠামোর প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। এ বিষয়ে অধিকাংশ দলই একমত, যদিও কয়েকটি দল ভিন্নমত পোষণ করেছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসির ব্যাপারে বিএনপির আপত্তি জানার আগে চলুন দেখে নেই কি রয়েছে রিয়াজ কমিশনের সুপারিশে। সংবিধান সংস্কারের জন্য তার নেতৃত্বে গঠিত কমিশন গত 15 জানুয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সংবিধানের বিভিন্ন দিক সংস্কারের জন্য অনেকগুলো সুপারিশ করা হয়েছে। কমিশনের নানান অদ্ভুত সুপারিশের একটি হলো জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন। আমরা পর্যালোচনা করে দেখেছি 144 পৃষ্ঠার প্রতিবেদনে মোট 94 বার এসেছে এনসিসির নাম। তার মানে এটি রিয়াজ কমিশনের টপ প্রায়োরিটির অন্যতম। সরকার সমর্থক দলগুলোর মরিয়া আচরণ দেখেও পরিষ্কার, তারা যে কোনো উপায়ে সংবিধানে এনসিসি গঠনের বিধান যুক্ত করতে চায়। দর্শক, আমাদের পর্যবেক্ষণ হলো সাংবিধানিকভাবে এনসিসি গঠিত হলে সরকারের ভিতরে তৈরি হবে আরেক সরকার। এমনকি এনসিসির হাতে থাকা ক্ষমতা নির্বাচিত সরকারের স্বাভাবিক কার্যক্রমকেও পঙ্গু করে দিবে। ফলে তৈরি হবে চিরস্থায়ী রাজনৈতিক অচলাবস্থার। এনসিসির হাতে সরকারকে নিয়ন্ত্রণের ব্যাপক ক্ষমতা থাকলেও এনসিসির দায়বদ্ধতা নিশ্চিতের কোনো বিধান রাখেনি রিয়াজ কমিশন। এতে করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের চেয়েও সীমাহীন ক্ষমতা নিয়ে দানবীয় হয়ে উঠবে এনসিসি। ডক্টর রিয়াজ কমিশনের সুপারিশে বলা হয়েছে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি রাষ্ট্রের 3টি অঙ্গের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান হবে। এর সদস্য হবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সংসদের নিম্নকক্ষের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দল মনোনীত নিম্নকক্ষের ডেপুটি স্পিকার এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার দলের বাইরে আইনসভার অন্য সব দলের সদস্যদের মধ্যে থেকে মনোনীত একজন সদস্য। দর্শক, অর্থাৎ এই এনসিসি হবে সরকারের বাইরে আরেকটি জাতীয় সরকারের মতো। তারা আবার রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ সব কাজ নিয়ন্ত্রণ করবে। তাদের ছাড়পত্র ছাড়া এসব কাজের কোনোটি বাস্তবায়ন করতে পারবে না সরকার। এবার দেখা যাক কোন কোন কাজের ক্ষেত্রে ছাড়পত্র লাগবে এনসিসির। রিয়াজ কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশন, পিএসসি এবং দুদকের প্রধান সহ অন্য কমিশনার, অ্যাটর্নি জেনারেল, প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধান এবং আইন দ্বারা নির্ধারিত অন্য বিভিন্ন পদে নিয়োগের কর্তৃত্ব থাকবে এনসিসির হাতে। তারাই এসব পদে নিয়োগ চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবে।
দর্শক খেয়াল করে দেখুন, রিয়াজ কমিশন যে ৯ সদস্যের এনসিসি গঠনের প্রস্তাব করেছে সেখানে সদস্য হিসেবে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, বিভিন্ন দলের আইন প্রণেতা সবাই থাকবেন। এরা সবাই মিলে একমত হয়ে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে সেনা প্রধানকেও নিয়োগ দেবেন। প্রশ্ন হলো, তাহলে সরকারের কাজ কি হবে? এতদিন আমরা বিভিন্ন দেশে সরকারের ছায়া সরকারের কথা শুনেছি, তবে রিয়াজ কমিশনের উদ্ভট প্রস্তাব বাস্তবায়ন হলে এনসিসি হবে মূল সরকার, আর নির্বাচিত সরকার পরিণত হবে এনসিসির ছায়া সরকারে। আবার শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো দেশের বাস্তবতায় বিভিন্ন দল ও মতের ঐকমত্যের ভিত্তিতে প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের নিয়োগ দেওয়ার কোনো নজির নেই। বাস্তবে সেটি ঘটাও সম্ভব নয়। এমনকি আলী রিয়াজ যে দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন সেই যুক্তরাষ্ট্রেও এ ধরনের পদে নিয়োগ দেওয়া হয় ক্ষমতাসীন সরকারের ইচ্ছা ও পছন্দে। যুক্তরাষ্ট্রে এমনকি সুপ্রিম কোর্টের বিচারকও নিয়োগ পান রাজনৈতিক বিবেচনায়। নতুন সরকার তার পছন্দের ভিত্তিতে পুনর্গঠন করে রাষ্ট্র ও প্রশাসন। সেটি না হলে কোনো সরকারের পক্ষে দেশের নেতৃত্ব দেওয়া সম্ভব না। প্রশ্ন হলো, রিয়াজ কমিশন কেন অবাস্তব রাষ্ট্রবিজ্ঞান এখানে চাপিয়ে দিয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রের দিকে ঠেলে দিতে চান? অন্তর্বর্তী সরকারের মিত্র দলগুলোও কেন সেটি গেলার জন্য বাধ্য করছে বিএনপিকে? রিয়াজ কমিশনের প্রস্তাব অনুযায়ী আরো কিছু অপরিসীম ক্ষমতা পাবে এনসিসি। তাদের প্রতিবেদনে বলা হয়, তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারকেও নিয়োগ দেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল। এজন্য এনসিসির ৯ সদস্যের মধ্যে ন্যূনতম ৭ সদস্যের সিদ্ধান্তে এনসিসির সদস্যদের বাইরে নাগরিকদের মধ্য থেকে একজন গ্রহণযোগ্য ব্যক্তি প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাবেন। সেটি সম্ভব না হলে কোনো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারকদের মধ্য থেকে একজনকে এনসিসির ন্যূনতম ৬ সদস্যের সিদ্ধান্তে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হবে। সেটাও সম্ভব না হলে এনসিসির সব সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন। দর্শক, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নিয়োগের আরো কয়েকটি ফর্মুলা দেওয়া হয়েছে, তবে সবগুলোতেই সায় থাকতে হবে এনসিসির। এর অর্থ হলো, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের উপর খবরদারি করবে এনসিসি। এমনকি নির্বাচিত সরকার ক্ষমতা ছাড়ার পরেও বহাল থাকবে এনসিসির কর্তৃত্ব। তারাই নিয়োগ দেবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারকে। আবার এই এনসিসির জবাবদিহি কারো কাছে নেই। অনেকটা তারাই হবে দেশের প্রধান ক্ষমতা দেওয়ার সরকার। মানুষ ভোট দেবে নতুন সরকার নির্বাচনের জন্য, কিন্তু সব সময় দেশ চালাবে এনসিসি নামে জাতীয় সরকার। দর্শক, রিয়াজ কমিশনের সুপারিশে এনসিসি কে আরো কিছু ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে, যাতে শুধু দ্বৈত শাসন নয়, তৈরি হতে পারে ভয়ঙ্কর অচলাবস্থা। এতে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল থাকবে, তবে এই কাউন্সিল তদন্ত ও অনুসন্ধানের অভিযোগ পাঠানোর ক্ষমতা রাষ্ট্রপতির পাশাপাশি এনসিসিরও থাকবে। এর অর্থ হলো, বিচার বিভাগের উপরেও তৈরি হবে এনসিসির কর্তৃত্ব। আবার দেশে জরুরি অবস্থা জারি করতে হলে লাগবে এনসিসির ছাড়পত্র। এটি ছাড়া কোনো পদক্ষেপ নিতে পারবেন না রাষ্ট্রপতি। প্রশ্ন হলো, জাতীয় সরকার এনসিসির ছাড়পত্র নিয়ে যদি জরুরি অবস্থা জারি করতে হয়, তাহলে সেই জরুরি অবস্থার প্রয়োজন কেন হবে, কিভাবেই বা হবে? আবার জরুরি অবস্থার সময় নাগরিকদের সব অধিকার বহাল রাখার কথাও বলেছে রিয়াজ কমিশন। এমন অদ্ভুত রাষ্ট্রবিজ্ঞান পৃথিবীর ইতিহাসে কেউ কখনো পড়েছেন কিনা সেই প্রশ্ন আমাদের রয়েছে। এনসিসির নামে চাপিয়ে দেয়া চিরকালীন জাতীয় সরকারের ফর্মুলা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এনসিসি কে সাংবিধানিকভাবে অনেক অনেক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তাদের জবাবদিহি নেই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি না থাকে, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা গণতান্ত্রিক দল হিসেবে সমর্থন জানাতে পারি না। এই ফাংশনগুলো আলাদা করে আরেকটা প্রতিষ্ঠান তৈরি করার মধ্য দিয়ে একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে। বিএনপির এমন অবস্থানে ব্যাপক ক্ষুব্ধ ডক্টর মোহাম্মদ ইউনূসের মিত্ররা। কিংস পার্টি এনসিপির প্রধান নাহিদ ইসলাম হুমকি দিয়ে বলেছেন, যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা ফেসিবাদী কাঠামোয় থেকে যেতে চান। প্রশ্ন হলো, এনসিসির জন্য কেন এত দরদ এনসিপির? কেন তারা বাংলাদেশকে ঠেলে দিতে চায় যুক্তিহীন অন্ধগুলিতে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।